গল্পটি শুরু হয় জাকির ভাই নামের এক ব্যক্তিকে নিয়ে। জাকির ভাই পেশায় একজন লাশবাহী ফ্রিজিং ভ্যানের চালক। তিনি ব্যক্তিগত জীবনে খুবই ধার্মিক ছিলেন এবং সবসময় ধর্মীয় অনুশাসন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতেন, যার ফলে লাশ নিয়ে ভ্যান চালানোর সময় তিনি কখনো সেভাবে ভয় পেতেন না। তিনি তার গাড়িতে একটি বিশেষ সাউন্ড সিস্টেম কাস্টমাইজ করে নিয়েছিলেন, যাতে ড্রাইভিং সিটে বসে কোরআন তেলাওয়াত শুনতে পারেন। এমনকি পেছনের ফ্রিজিং বক্সে কোনো শব্দ হলে সেটি যেন ড্রাইভিং সিট থেকে শোনা যায়, সেই ব্যবস্থাও তিনি করে রেখেছিলেন। একদিন রাতের বেলা ঝিনাইদহে একটি লাশ পৌঁছে দিয়ে ভোরে উত্তরার বাসায় ফেরেন জাকির ভাই। ফজরের নামাজ আর গোসল সেরে মাত্র ঘণ্টাখানেক ঘুমিয়েছেন, তখনই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এক ওয়ার্ড বয়ের ফোন আসে। তাকে জানানো হয় ফেনী সদরে একটি লাশ নিয়ে যেতে হবে। মৃত ব্যক্তি 5 দিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার এক আত্মীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় লাশটি দ্রুত পাঠানো খুব জরুরি। পর্যাপ্ত ঘুম না হলেও দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে জাকির ভাই কাজটিতে রাজি হয়ে যান। তিনি নিজের গাড়িটি ভালো করে চেক করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে পৌঁছে তিনি লাশ এবং প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নেন। তবে অদ্ভুত ব্যাপার হল, লাশের সাথে পরিবারের কোনো সদস্য যাচ্ছিলেন না। দিনের বেলা হওয়ায় জাকির ভাইও তেমন কোনো সমস্যা বোধ করলেন না। হাসপাতালের ছাড়পত্র আর গন্তব্যের ঠিকানা নিয়ে তিনি একা লাশের সাথে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শুনুন তবে, আসল রহস্য তো এখান থেকেই শুরু। যার লাশ নিয়ে জাকির ভাই রওনা দিয়েছিলেন সেই ব্যক্তির নাম ছিল আহাদ। এই নামটা কেন জোর দিয়ে বলছি তা গল্পের শেষে গেলেই বুঝতে পারবেন। এমন এক ভয়ঙ্কর সত্য এখানে লুকিয়ে আছে যা হয়তো আহাদ সাহেবের পরিবারও আজ পর্যন্ত জানে না। জাকির ভাই গাড়ি নিয়ে যখন মেয়র হানি ফ্লাইওভারের উপর উঠলেন, ঠিক তখনই তার শরীরের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। তিনি শুনতে পেলেন গাড়ির ভেতর থেকে অস্পষ্ট কথা ভেসে আসছে, আর সেই ভাষাটা কোনো চেনা ভাষা নয়, ওটা ছিল আফ্রিকান কোনো এক লোকাল ল্যাঙ্গুয়েজ। জাকির ভাই নিজে 3 বছর সাউথ আফ্রিকায় ছিলেন বলে ভাষাটা তার কাছে একদম অচেনা ঠেকল না। তিনি ভাবলেন হয়তো মনের ভুল, রাতের ঘুম হয়নি তো, কারণ পেছনের ভ্যানটা তো পুরোপুরি এয়ারটাইট, কনকনে ঠান্ডা বরফ জমে থাকার কথা সেখানে। কিন্তু না, শব্দটা থামছে না। মনে হচ্ছে দুজন মানুষ একে অপরের সাথে কথা বলছে, দুজনের গলার স্বরও আলাদা। নিজের খটকা দূর করতে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমে তিনি এক গ্যারেজে গাড়ি থামালেন। চাকার হাওয়া দেখার নাম করে বুক ঢিপ ঢিপ অবস্থায় পেছনের দরজাটা খুললেন জাকির ভাই। দরজা খুলতেই কুলিং সিস্টেমের সাদা ধোঁয়া বেরিয়ে এলো, কিন্তু ভেতরটা একদম শান্ত। লাশটা ঠিক যেভাবে রাখা ছিল ওভাবেই আছে। জাকির ভাই নিজের মনকে শান্ত করে আবার গাড়ি চালানো শুরু করলেন, কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। কুমিল্লা পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে এক নতুন আপদ শুরু হল। এবার আর কথা নয়, এবার ভেসে আসছে এক অদ্ভুত চরচর শব্দ, ঠিক যেন শুকনো পাটখড়ি আগুনে পোড়ালে যেমন মটমট করে শব্দ হয়, অবিকল সেই রকম শব্দ হচ্ছে পেছনের ফ্রিজিং ভ্যান থেকে। চটচট চটচট আওয়াজ আসে। মনে হচ্ছে এই ধরনের চটচট চটচট আওয়াজ আসে। উনি এই ধরনের আওয়াজ পাওয়ার পর চিন্তা করলেন যে ভেতরে কুলিং সিস্টেমে কোনো সমস্যা হলো কিনা। হতেই পারে, ফ্রিজে অনেক সময় ভেতরে আগুন লেগে যেতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে। উনি তখন গাড়িটা একটা জায়গায় রাখলেন। এটা কিন্তু দিনের বেলা, তখন ম্যাক্সিমাম সকাল 11টা বা এরকম কাছাকাছি সময় হয়েছে আর কি। দিনের বেলা প্রচুর মানুষ চারদিকে রয়েছে, আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এটা তো খুবই ব্যস্ততম একটা রাস্তা। সেখানে তো প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করছে। উনি রাস্তার পাশে গাড়িটা সাইড করে গাড়ি থেকে নামেন। নামার পর উনি আবার পেছনের দরজাটা খোলেন। তবে এবার দরজাটা খুলে বেশ অবাকই হয়ে যান, কেননা উনি যখন দরজা খুলেছেন, খোলার পর ভেতরে এক ধরনের ধোঁয়া তো রয়েছেই, তবে এই ধোঁয়াটা কিন্তু ঠান্ডা করার ধোঁয়া নয়। যেমনটা ফ্রিজের দরজা খুললে আমরা একটা ধোঁয়া দেখি, এই ধোঁয়া নয়। মনে হচ্ছে কাঠকয়লা পোড়ালে যে ধোঁয়ার সৃষ্টি হয় এরকম ধোঁয়া। আর লাশটা ঠিক যেভাবে রাখা ছিল ওভাবেই আছে। ওই ধরনের ধোঁয়া হলেও ভেতরে ঠান্ডা কেমন আছে এটা দেখার জন্য উনি আবার হাতটা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, যে ঠান্ডা ঠিকঠাক আছে তো, লাশ আবার নষ্ট হয়ে যাবে না তো। যদিও বা জানুয়ারি মাস ছিল, শীতকাল ছিল, তো উনি হাতটা যখন ভেতরে ঢুকিয়েছেন দেখলেন যে না, তার হাতে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। উনি বুঝতে পারলেন যে না, গাড়ির কুলিং সিস্টেমটা ঠিক আছে। এরপর এরকম ধোঁয়া কেন হলো? উনি যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর টুকটাক ঝাড়ফুঁক জানিতেন, মানে সেলফ রুকিয়া করার জন্য যতটুকু দোয়া দরুদ আনার দরকার এতটুকু উনি জানতেন।
যেহেতু ফ্রিজিং ভ্যান চালান, লাশ টানেন, কিছু কিছু ঘটনা তো ঘটতেই পারে। উনি চিন্তা করলেন যে দিনের বেলা তো আল্লাহর রহমতে আর তেমন কোনো সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি ফেনীর কাছে চলে আসব, আর ফেনী সদরেই তো বাড়ি, লাশটা বুঝিয়ে দেব। উনি তাড়াতাড়ি আবার দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিলেন। ওনার আবার খুগে পেয়েছিল, তো চিন্তা করলেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আছে বর্তমানে, ওই এরিয়ার কাছাকাছি আসার পর রাস্তার পাশের একটা রেস্টুরেন্টের সামনে থাকা ফাঁকা জায়গায় গাড়িটা রাখেন। রাখার পর উনি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যান, হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেন। তো নাস্তা করতে করতে উনি খেয়াল করছেন যে আশেপাশের বেশ কিছু উৎসুক জনতা উনার গাড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা কি যেন দেখছে। উনি চিন্তা করেন, কি ব্যাপার, গাড়ির কি হলো? উনি দ্রুত নাস্তা শেষ করে বাইরে বের হয়েছেন। পুরোপুরিভাবে আসলে খাবার শেষ করতে পারেন নাই। ওই লোকজন তার গাড়ির দিকে কি যেন দেখছে, কথা বলছে, আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছে। উনি দ্রুত বাইরে বের হয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। উনি দেখেন যে গাড়ির ভেতর থেকে রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচ দিয়ে বাইরে গড়িয়ে পড়ছে, এবং বেশ খানিকটা রক্ত গড়িয়েও পড়েছে। উনি তো পুরাই অবাক, এটা কিভাবে সম্ভব? কারণ এই দরজাগুলো বা পুরো বডিটাই এয়ারটাইট সিস্টেম তো থাকে এখানে, তাই এই ধরনের কোনো কিছু হওয়ার পসিবিলিটি তো নাই। উনি কি হয়েছে দেখার জন্য গাড়ির দরজাটা খুলেছেন। দরজা খোলার পর দেখতে পান যে কাঠ কয়লা পোড়ানোর যে ধোঁয়া, এটা কিন্তু এখন আর নাই। ওখানে শুধু ওই কুল হলে, কোনো জায়গা কুল হলে যে ধোঁয়া হয় আর কি, ওই রকম ধোঁয়াই আছে। বরফের যেরকম ধোঁয়া হয় ওই রকম ধোঁয়াই আছে। তবে লাশটা যেভাবে রাখা ছিল ওভাবেই আছে। বুকের ওপরের বেশ খানিকটা জায়গা ভিজে উঠেছে। মনে হচ্ছে তার বুকের ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে, আর ওখান দিয়ে জমাট বাঁধা রক্ত গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ছে। উনি তখন খুবই দ্রুততার সাথে ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলেন। গাড়ির ওই জায়গাটা হালকা করে পরিষ্কার করে নেন। উনি তো বুঝতে পেরেছিলেন যে রক্ত তো এভাবে টপটপ করে পড়তেই থাকবে, আর যেখানে রক্ত পড়েছে সেখানে উনি বিসমিল্লাহ বলে পানি ঢেলে দেন। এরপর খুবই দ্রুততার সাথে উনি গাড়ি চালিয়ে ফেনী সদরে ওই ফ্যামিলির কাছেও চলে আসেন, যেই ফ্যামিলির কাছে লাশটা হস্তান্তর করতে হবে। ওই ফ্যামিলির লোকজন লাশটা যখন বুঝে পেয়েছেন, তখন তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, লাশের বুকের ওপরে এরকম হলো কেন? উনি তখন এই বিষয়টা খুলে বলেন যে আসলে উনি জানেন না কেন এরকমটা হয়েছে, তবে ওনার কাছে কিছু বিষয় অস্বাভাবিক বলে মনে হয়েছে। তখন জাকির ভাই খেয়াল করলেন যে ওই পরিবারের লোকজনও আসলে কিছু একটা বিষয় মনে হলো বলতে চাইল না। কি যে বলতে চাইল না এটা বুঝতে পারলেন না। দিনের বেলা যেহেতু, জাকির ভাই চিন্তা করলেন যে লাশটা যেহেতু নিয়েই আসলাম, তাহলে আমি জানাজাটা শেষ করেই যাই। এর মধ্যে লাশের গোসল টোসল দেয়া যে কাজটা রয়েছে, এর মধ্যে আমি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, গাড়িটা রেডি করে ফেলি, জানাজা শেষ করে তারপর আমি টাকা পয়সা নিয়ে চলে যাব। এরকমটাই চিন্তা করেছেন। তো সেই চিন্তা অনুযায়ী উনি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ঠিকঠাক করেছেন। এদিকে লাশের গোসল দেয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজাও হয়ে যায়। বাদ আসর জানাজা হয়ে যায়। তো উনি তখন জানাজা শেষ করে ওই লাশের যিনি বাবা, মানে ওই আহাদ সাহেবের বাবা, তার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে গাড়ি স্টার্ট দেবেন, এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ চলে আসে। একজন লোক দৌড়েতে দৌড়েতে ওই বাড়ির মধ্যে ঢুকে বলে, কি লাশ নাই, লাশ নাই, তাড়াতাড়ি আসেন সবাই, লাশ নাই। লাশ নাই মানে এ কেমন কথা? লাশ কোথায় যাবে? আহাদ ভাই এ কথা শোনার পর সাথে সাথে গাড়ির ভেতর থেকে বাইরে বের হয়ে আসছেন। উনিও অন্যান্য লোকদের সাথে যেতে থাকেন ওই কবরের কাছে। কবরের কাছে পৌঁছে সবাই তো অবাক হয়ে যান। একটা বিস্ময়কর, এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। মনে হচ্ছে কবরের ভেতর থেকে কেউ মাটিগুলো উপরের দিকে ছিটকে ফেলেছে। উপর থেকে যে কেউ খুঁড়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে নিচ থেকে কেউ এমন জোরে সজোরে উপরের দিকে ধাক্কা দিয়েছে যে এই মাটিগুলো ছিটকে বিভিন্ন জায়গায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কবরের উপর যে বাঁশ দেয়া থাকে, চাটাইগুলো দেয়া থাকে, এগুলো দূরে দূরে ছিটকে পড়েছে, আর ভেতরে লাশ নেই। এটা কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু আশেপাশে তখনও মানুষজন ছিল। লাশটা দাফন করার পর পরিবারের সদস্যরা তো চলে এসেছে, আর ওই লাশটা যেখানে কবর দেয়া হয়েছে, ওই কবরের চারদিকে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটা হচ্ছিল। আরও কিছু কাজ করার জন্য লোকজন ছিল। তাদের উপস্থিতিতেই হঠাৎ করে এই কবরটা মনে হলো ভেতর থেকে কেউ ছুঁড়ে ফেলেছে, ওপরের সমস্ত মাটি সবকিছু। তারা তো ভয়ে সরে চলে যায়। পরে সাহস করে কাছে এসে দেখে যে ভেতরে লাশ নেই। তারপরই মূলত একজন দৌড়েতে দৌড়েতে এসে খবর দিয়েছে। লাশ কে নিল, লাশ কে নিল, বা লাশ কোথায় গেল? সবাই তো অবাক।
যারা ওখানে কাজ করছিল তাদের সামনেই এই ঘটনা ঘটেছে। তারা দেখেছে যে কবরের মাটিগুলো নিচ থেকে কে যেন সজোরে ওপরের দিকে ছুঁড়ে ফেলেছে। কবরের বাঁশ, চাটাই সবকিছু দূরে দূরে ছিটকে পড়েছে। সবাই ভয়ে দূরে সরে গিয়েছিল। পরে সাহস করে কাছে গিয়ে দেখে যে কবরের ভেতরে লাশ নেই। জাকির ভাই তখন ভাবলেন যে লাশ কি তবে কেউ চুরি করে নিয়ে গেল? কিন্তু এত মানুষের সামনে থেকে লাশ চুরি করা তো অসম্ভব। কবরটা এমনভাবে তছনছ হয়েছে যেন নিচ থেকে কোনো বিস্ফোরণ হয়েছে। জাকির ভাই যখন সবকিছু দেখছিলেন, এই ঘটনার পর জাকির ভাই আর সেখানে এক মুহূর্তও থাকতে চাইলেন না। তিনি তার পাওনা টাকা না নিয়েই সেখান থেকে দ্রুত গাড়ি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। তার মনে হচ্ছিল যে পেছনে কেউ তাকে অনুসরণ করছে বা লাশের সেই ঠান্ডা স্পর্শ তিনি এখনো অনুভব করছেন। তিনি সারা জীবনে অনেক লাশ টেনেছেন, কিন্তু এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন তিনি আর কখনো হননি। আহাদ সাহেব সাউথ আফ্রিকায় কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি এমন একটি দোকানে কাজ করতেন যেখানে জাদুর বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হতো, যেমন সাপ, বানরের মাথা, কুমিরের চামড়া, শূকর ও বাঘের দাঁত ইত্যাদি। আহাদ সাহেব সেখানে একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতেন এবং এসব বেচা করতেন। জাদুটোনা সম্পর্কে তার বিশেষ কোনো জ্ঞান ছিল না। সেই দোকানে নিয়মিত একজন কাস্টমার আসতেন, যার নাম ছিল রাশি। রাশির সাথে আহাদ সাহেবের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। রাশি একজন অত্যন্ত দক্ষ এবং ভয়ঙ্কর কালো জাদুকর ছিলেন। তিনি মূলত আফ্রিকান এক বিশেষ ধরনের কালো জাদুতে পারদর্শী ছিলেন, যার নাম উবেঙ্গমারা। শোনা যায় এই জাদুর সাথে সম্পৃক্ত পিশাচকে স্থানীয়রা পিন্টে ভোলাটি নামে ডেকে থাকে। রাশি মাঝে মধ্যে এই উবেঙ্গমারা এবং ভুডু জাদুকে একত্রে প্রয়োগ করতেন, যা কাটানো প্রায় অসম্ভব। আহাদ সাহেব একসময় রাশির কাছে তার মনের ইচ্ছা প্রকাশ করেন যে তিনি অনেক ধনী হতে চান। তিনি ভাবছিলেন যে বিদেশে সে সারা জীবন শুধু কর্মচারী হিসেবেই থাকবেন নাকি। রাশি তখন তাকে সাহায্য করতে রাজি হন এবং বলেন যে তাকে কারোর উপর জাদু করতে হবে না, বরং কিছু রিচুয়াল প্র্যাকটিস করতে হবে যা তাকে অনেক বিত্ত বৈভবের মালিক করে তুলবে। তবে বিনিময়ে সেই পিশাচ তার কাছ থেকে অনেক কিছু কেড়েও নিতে পারে। আহাদ সাহেব সেই শর্তে রাজি হয়ে যান। এরপর রাশি তাকে কিছু রিচুয়াল ও মন্ত্র শিখিয়ে দেন, যা মূলত আফ্রিকান স্থানীয় ভাষায় উচ্চারিত হতো। রাশি প্রথমে এটি শেখাতে ইতস্তত করেছিলেন, কারণ উচ্চারণ ভুল হলে বড় ধরনের বিপদ পড়তে পারত। তবে আহাদ সাহেব ধীরে ধীরে তা আয়ত্ত করে নেন। এর ফলে তার আয় উপার্জনও অনেক বেড়ে যায় এবং তিনি দেশে প্রচুর টাকা পয়সা পাঠাতে শুরু করেন। কিন্তু এতেও তার মন ভরছিল না, তার আরও বেশি টাকার প্রয়োজন ছিল। যখন তিনি রাশিকে একথা বলেন, রাশি তাকে আরও একটি রিচুয়াল শেখানোর কথা বলেন। আহাদ সাহেব সাউথ আফ্রিকায় থাকাকালীন ধনী হওয়ার নেশায় রাশির কাছ থেকে একটি বিশেষ রিচুয়াল শেখেন। রাশি তাকে জানায় যে এই কাজের জন্য তার কোনো নিকট আত্মীয়ের রক্তের প্রয়োজন হবে। কোনো উপায় না দেখে আহাদ সাহেব বাংলাদেশে ফিরে আসেন এবং তার নাবালক ছেলের ওপর সেই রিচুয়াল প্রয়োগ করে সিরিঞ্জের মাধ্যমে রক্ত সংগ্রহের চেষ্টা করেন। কিন্তু রিচুয়ালের মন্ত্র উচ্চারণে ভুল করায় পিশাচটি আহাদ সাহেবের ছেলেকে মেরে ফেলে। এর কিছুদিন পর আহাদ সাহেব নিজেও অসুস্থ হয়ে পড়েন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 5 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। ফ্রিজিং ভ্যানে জাকির ভাই যে অদ্ভুত শব্দ এবং আফ্রিকান ভাষায় কথোপকথন শুনতে পেয়েছিলেন, তা ছিল মূলত সেই পিশাচ এবং আহাদ সাহেবের কারিনের মধ্যকার কথোপকথন। পিশাচটি আহাদ সাহেবের কারিনকে জাগ্রত করেছিল এবং তাদের মধ্যে চুক্তি হয়েছিল যে আহাদ সাহেবের হৃৎপিণ্ডটি পিশাচের প্রয়োজন। মন্ত্রভুলের খেসারত হিসেবে আহাদ সাহেব